ডাডাং ডাডাং ডাডাং। কোথায় তুমি সখী, কোথায় তুমি সখী? রাজা, রানী, আইয়ো, রাজা, বেকুফ। বেকুফের আবার কি করলাম? তোমাকে না, আমি নিজেই নিজেকে বলছি। প্রিন্স যেদিন বিয়ে করতে রাজি হলো, সেদিন ওদের বিয়েটা হয়ে গেলে আজকের এই ঘটনা শুনতে হতো না। ওহ, কি যে একটা ভুল করলাম। আরে, বন্যা আসার আগে যেমন বাঁধ দিয়ে পানি আটকাতে হয়, তেমনি প্রিন্সকেও এনগেজমেন্ট করে আটকানো উচিত ছিল। যা হোক, এর একটা ব্যবস্থা আমি করছি। মেয়েটার নাম যেন কি বললে? রানী। যাত্রা করে। কই কই তাহলে নায়ক কোথায়? এটা দেখে নি দেখে নি। আল্লাহ, এটা তো সেকেন্ড ম্যানেজার, ব্যবস্থা মোটা। তাহলে নায়ক এখন থেকে তুমি আমার রানী, আমি তোমার নায়ক। বুঝছি তো, বুঝছি। পুরি চুমা দিচ্ছ? দাও। এই লম্বা চুলও থাকে দে না, পুটিও ভালোবাসবে না। গন্ধ 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 গন্ধ। চুলকে কেটে দিয়ে গেল রে আমার নায়ক, নায়ক, আমার স্বপ্নের পুরুষ, আমার মনের মানুষ, তোমার এই অবস্থা কে করেছে? গত রাতে ঘুমের মধ্যে কে জানি আমার এই সর্বনাশ করে দিয়ে গেছে পুটি। এখন আমার কি হবে পুটি? আমার নায়কের চুল নেই, আমি এখন নায়ক হবো কি করে? তোমার নায়ক দেখে ভালোবাসি, আমি তো তোমাকেই ভালোবেসেছি। তোমার চুলকে নয়, তোমার বেশভূষাকে নয়। হ্যাঁ, সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি বলছি। ইচ্ছে করছে এই খুশিতে আকাশে উড়ে যাই। আকাশে চল, তোকে আকাশে আল্লাহর কাছে পাঠিয়ে দেই। আমি তাকে ছাড়বো না। আমি কি করি এখন? ওকে বাঁচা, ও সত্যি সত্যি সাঁতার জানে না। ওকে বাঁচা, ওকে ছাড়া আমি বাঁচবো না। আরে ভাইসা উঠলে আপনি ভাইসা যাইব। আমি মরে গেলে আমার নায়ককে মরতে দেবো না। নায়ক, তুমি আমাকে ধরো, ধরো আমাকে। তুলে নিয়ে চলো নায়িকা। আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি পুটি। আমি নায়ক, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। আমার নায়িকা, আমার নায়ক। প্রহরী জনাব, কি বুঝলি? বুঝলাম এইটুকু, পুঠি ও নায়কের মাঝে যে ভালোবাসা, ওদের ভালোবাসার মাঝে আপনি আর কাটা হয়ে দাঁড়াবেন না জনাব। তাই
দেখে মনে হয় উনি একজন দরবেশ। কিসের দরবেশ? বেটা তো ভিক্ষুক। মুরব্বী, আপনার পরিচয় কি? আমার পরিচয় কি তা তো আমি জানি না। আপনার পরিচয় না দিলে আমরা আপনাকে কি করে চিনবো, কি করে জানবো? সেই আমাকে চিনবে, জানবে যে বুদ্ধিমান। তা সে বুদ্ধিমানটা কে? এই বাড়ির মালিক। ও আম্মা যান, কিন্তু উনি তো বাড়িতে নেই, মাজার জিয়ারত করতে গেছেন। মাজার জিয়ারত? আসল চাবি ঘরে রেখে নকল চাবি খুঁজতে গেছে, নকল চাবি খুঁজতে গেছে। বুঝলেন সাহেব, এখন সবাই মিথ্যে কথা বলে আর কাজে ফাঁকে দেওয়া সবার অভ্যাস হয়ে গেছে। এই যা যা কাজে যাও, শুধু কাজকে ফাঁকি দেওয়া। দুনিয়াতে যারা আছে সবাই পাগল। কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, আর কেউ প্রেমের পাগল, আর কেউ বা কাজের পাগল। কাজের পাগল। আজ রাত 10টায় তুমি আমার সাথে বাগানে দেখা করবে। ঈদের বকশিশ দিব। ওই যাত্রা পার্টি খালি শীষ মেরে বেড়াও না, বাইরে। রাগ করছেন কেন ভাই? আমি তো নায়ক। চুপ! বাইরে, আমি বিড়ি খেয়ে আছি। ধর ধর বেড়া। হায় হায় রে ভাগ্য, কি ছিলাম কি হলাম। আগে ছিলাম নায়ক আর এখন হলাম চাকর। হায় হায়, আমি নায়ক আর আমাকে দিয়ে এই সমস্ত কাজ অসম্ভব। আমি চললাম, হাওয়া খেয়ে আসি। কি বেগম? দশটা যেতে বলেছ, আমি 8টা হাজির। হাই হাই রে, আমার খুশি সীমা নাই। ফকিরা, তোকে একটা কথা বলবো। খুশি? শোন, তুই পুটিকে ভালোবাসিস, কিন্তু পুটি তোকে ভালোবাসে কিনা সে খবর নিয়েছিস? এখন বলবো না, পরে বলবো। ডাক পিওন আমার চিঠি দিয়ে বলেছে উড়ে যেতে। আমি ডাব্বায় পুট চলে করে চলে যাবো।
আজ রাত 10টায় বাগানে দেখা করবে। রাজা, গাড়ি বের কর, বাইরে যাব। জি সাহেব। হাই। কাজল, এই কাজল, এদিকে আয়। আপনার কফি। আজ রাত 10টায় তুমি আমার সাথে বাগানে দেখা করবে। ইয়াহু! হুরে! চিঠি দিলাম, এখন আসছে না। তানপুরা বাজাবো, ছেতারা বাজাবো। ফকিরা এখানে? আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু বসি। তিরি আমার ঢাল নেই, তলোয়ার নেই, প্রহরী নেই, তাতে কি হয়েছে? আমি তো নায়ক। সাহেবলাই না, এই শালা দাও দিছে কেনা? আরে ভাই, ঢুকলাম একটু বাতাস খেয়ে আসে। আমি যে নায়ক, কি বাগান না অন্য কিছু? চারদিকে সবুজ আর সবুজ, এত সুন্দর দেখে মনে হয়, দেখে মনে হয়, কি মনে হয়, কি মনে হয়? আরে পুটি বেগম, তুমি এখানে বাতাস খেতে এসেছো বুঝি? আস্তে কথা বলো, ওইখানে ওকে না কি তোমার জন্য। দেখছো লবণ মরিচ ছাড়া কেমনে খাইতেছে? আজকে ঈদ দিয়া ও থোতা হইয়া যাবো, না খাইতে পারে। আমার ঈদ আমার মাথায়। আরে মনে সখী তুমি কোথায়? তুমি কোথায়? ভালো লাগে না, অস্থির। রানী 10টায় আসতে বললো, এখনো এলো না। মারছে। সাহেব চিঠি পেল কার কাছ থেকে? নিশ্চয় কাজল আপা দিয়েছে। কাজল? কাজল এখানে কেন? এত লোক বাগানে, কি ব্যাপার? কিন্তু আমাকে যে আসতে বললো, সে মহারানী কোথায়? হ্যাঁ, এত লোকের মধ্যে ডাকে কি করে? আমার রাজা,
আমার রানী। বলো, চিঠি দিয়ে ডাকলে কেন? এমনি বললেই তো চলে আসতাম। হ্যাঁ, আমি চিঠি দেইনি, চিঠি দিয়েছো তুমি। আমি দিইনি, তুমি দিয়েছো। তুমি দিয়েছো। তুমি না, তুমি দিয়েছো। তুমি দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা বুঝে নেই। কাজলাপা বাগানে, প্রিন্স সাহেব বাগানে। প্রিন্স সাহেব বাগানে? হ্যাঁ। এই, আমাকে একটু গোয়েন্দাগিরি করতে হবে। রাজা ভাই, আমি না দুজনে একটু হচ্ছে আর কি। গুরু 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 আমাকে মাফ করে দাও। রাজা ভাই বসো বসো, আমার কপাল খারাপ। তুমি তো দেখলা কি করতেছে? কেন যে আমার পুটি বেগম চিঠি দিল, আমি বোধহয় পুটি বেগম আর পেলাম না। জেলে খাইছি। ফকিরা 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 মা, এই চিঠি কে লিখেছে? বেরিয়ে আয়। আমি জানি তোরা এই বাগানে আছিস। সৎ সাহস থাকলে বেরিয়ে আয়, নয়তো গুলি করব। এই গুলি কর। এই ওপরে। এত রাতে তোরা সব বাগানের ভেতরে কেন? কি ব্যাপার? কাল ঈদ, তাই যাত্রা ছ্যাবলা। চিঠি দিয়ে বাগানে সবাইকে দেখেছেন, কি যেন বলবে। ঠিক আছে ঠিক আছে, তোরা সব ভেতরে যা, যে যার ঘরে যা। যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। जनाब एक छोलेर पानी जनाब के देखे आनी। শালা বেঈমান, দাঁড়া, তোরা তো জানাবের 12টা আমি বাজাচ্ছি। খুল যা সিম সিম। এর মধ্যে আছে বিলাই চিমটি, এটা দিলাম পানিতে মিলাইয়া, এরপরে দিব একটা খোঁটা। তোর জানাবের ছাল বাকলা যদি না তুলে দিই তাহলে কি কথা? আমি নায়ক। কত কথা মনে আমার জাগলো। তুই আসতে বলে ঘোরা পালি? জ্যাম লুকুছি আমরা ডলি আমার দুটোই চালিয়েছি জনাব। আয়। কোথায় যাওয়া হচ্ছে? কেন গোসলখানা গোসল করতে? না 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 না, তাহলে এখন গোসল আমি করব, আর তোমরা পুকুরে যাও। जो हुकुम পুটি বেগম। পুটি বেগমের বাচ্চা। ওই কি কইলা? আমি বলে পুটি বেগমের বাচ্চা নাকি? মনে হয় ঘোড়ার বাচ্চা। মাগো আগে जी जनाब। ওই প্রহরী বাচ্চা, প্রহরী পিছে আয়। लपट लाइट। কি জনাব, আপনারা অন্দরমহলে গোসল করবেন না? পুটি বেগম অন্দরমহলে গোসল করতে গিয়েছেন, তাই আমরা পুকুরে যাইতেছি। বলেন কি? কেন? হায় 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 হায়, এদিক কি সর্বনাশ হয়ে গেল! পুটি বেগমের তো ছাল পাকলা সব উঠে যাবে। আরে কি হয়েছে আমাকে বলো। কি হবে? কি আছে বাচ্চা? কি ওষুধ আছে? দেখো দেখো কেমনে খুশি তেমনে বাচ্চে উনি কখন উঠবেন জানি না। আল্লাহ 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 আল্লাহ
ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কাজে হাত দিয়েছি বাবা, আমার জন্য দোয়া করব। আসো। আসসালামু আলাইকুম দরবেশ বাবা। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে চিনতে পেরেছেন? আজ থেকে প্রায় 7 বছর আগে আজমির শরীফে আপনি আমার মাথায় হাত রেখে দোয়া করেছিলেন। আপনার দোয়ার বরকতে আমি আজ কোটিপতি। দরবেশ বাবা, আজ আমি কোটিপতি। দরবেশ বাবা, কিছু মনে করবেন না, আমার তরফ থেকে এই সামান্য নজরানাটুকু গ্রহণ করুন। কি আছে এতে খুলো? টাকা। পাগল, এই টাকা দিয়ে আমি কি করব? দরবেশ বাবা, টাকা ছাড়া দুনিয়াটা যে অচল, টাকা ছাড়া কোনো কিছু যে কেনা যায় না। এসব কথা বাদ দাও, আসলে তুমি কি চাও সেটা বলো। 7 বছর আগে আপনার দোয়ায় আমার সব কিছু হয়েছে, কিন্তু শান্তি, জীবনে শান্তির অভাব রয়েই গেল। টাকা দিয়ে সব জিনিস কিনা যায় এ কথা বলেছিলে না? যাও, টাকা দিয়ে শান্তি কিনে নাও। টাকা দিয়ে শান্তি কিনবো কিভাবে? টাকা এখানে রাখলে শান্তি পাবে কিভাবে? এই টাকাগুলো গরিব মানুষের মাঝে বিলিয়ে দাও, এতিমদের দান করো, মসজিদ নির্মাণে সাহায্য করো, দেখবে শান্তির অভাব হবে না। যে লোক টাকা জমিয়ে রাখবে, খরচ করবে না, সে লোক জীবনে শান্তি পাবে না। দুনিয়াতে আসার পথে কোনো কিছুই আনতে পারোনি, যাবার পথেও কোনো কিছু নিতে পারবে না। এগুলো সামনে থেকে নিয়ে যাও, নিয়ে যাও। গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে টাকাগুলো বিলিয়ে দাও। যাও। আসি বাবা। তোমরা এখন সবাই যাও, যাও। উনি এখন বিশ্রাম নেবেন, চলো আমরা যাই। দরবেশ বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাও তুমি? কি জন্য এসেছো? দরবেশ বাবা, মানে আমি একটা মেয়েকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই, কিন্তু আমার মালিক বিয়ে না করা পর্যন্ত আমি বিয়ে করতে পারছি না। আপনি আপনি আমার মালিকের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি ওনার বিয়েটা হয়ে যায়। মালিকের পরেই আমি বিয়ে করব। আরে পাগল, তুমি তো কিছুই বুঝো না। তুমি যে মেয়েকে ভালোবাসো, তোমার মালিকও সে মেয়েকে ভালোবাসে। দরবেশ বাবা, কিছু বলছেন না যে? তুমি মহলে ফিরে যাও, আগামীকাল সকালে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। দরবেশ বাবা, আপনি আমাকে দোয়া করবেন। আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে, তোমরা কারা? এভাবে বাড়ির ভিতরে ঢুকেছো কেন? ভাইজান, এসব কি হচ্ছে আপনি জানেন? জানি। তোমরা যাও। এরা সবাই পুলিশের গোয়েন্দা বিভাগের লোক, যাত্রার নায়িকা রানীকে তুলে নিয়ে যেতে এসেছে। এই, কে তুমি? এ বড় ডেঞ্জারাস অফিসার আকরাম, আকরাম খান।
আকরাম খানের চোখে ফাঁকি দিয়ে একটা পিঁপড়া বাঁচতে পারে, আর তুই যাই বলো বোন, বাড়ির মধ্যে আজে বাজে মেয়েকে জায়গা দেওয়া ঠিক না। যাত্রা নাটকের মেয়েরা কখনো ভালো হয় না। মেয়েটাকে বের করে দাও। তুমি কে? আকরাম খান, ইন্সপেক্টর আকরাম খান। ওকে এভাবে নিয়ে যাচ্ছ কেন? শালি, এ আসলে আমার শালি। বাড়ি থেকে পালিয়েছে, এখন বাড়ি নিয়ে যাচ্ছি, বাস। এই বল, আমি সত্য কথা বলেছি? না না, সব মিথ্যে। ও আমার বোনের হত্যাকারী, আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচান সাহেব, আমাকে বাঁচান। ভালো চাস তোকে ছেড়ে দে। ছেড়ে দিলাম। ভালো চাই, সবার ভালো চাই। সালাম স্যার। যে হাত আমার মালিকের উপর উঠে, সে হাত আমি ভেঙে ফেলি। রাজা, এই বদমাসটা রানীকে তুলে নিয়ে যাচ্ছিল। রাজা, সাব্বাস রাজা, সাব্বাস। এক গ্লাস পানি দাও। মা, তুমি অযথা চিন্তা করো না তো, আর কিছুই হবে না। আমাকে জ্ঞান দিতে আসিস না। ওই গুন্ডা পান্ডাদের চেহারা দেখলে ভালো লাগে না। রানীকে ওর বাড়িতে পাঠিয়ে দে। তুমি তো ওকে পাঠাতে বলছো, কিন্তু মা, কিভাবে পাঠাবো? মানে? ভেবেছিলাম আমি কখনো বিয়ে করব না, কিন্তু রানীকে দেখার পর সিদ্ধান্ত নিলাম আমি। রানী একটা যাত্রার নায়িকা,
তাকে বিয়ে করার প্রস্তাব দিলে তুমি মেনে নেবে না, এই ভয়ে এতদিন বলিনি। আজ পরিস্থিতির শিকার হয়ে বলতে বাধ্য হলাম। এসব কি বলছিস? আমি সিদ্ধান্ত নিয়েছি কাজলকে বউ করে আনবো। মা, আমি কাজলকে বিয়ে করার কথা কল্পনাও করিনি। পিপাসা মেটাতে আমি তোমাকে পানি দিলাম, আর সেই পানি দিয়ে তুমি হাত ধুয়ে ফেলে দিলে। তাতে আমার কোনো দুঃখ নেই। তুমি যা ভালো মনে করো তাই করো, তাই করো। কাজল, তুমি কোনো দুঃখ করো না, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবো। না ফুপু আম্মা, আমি সব বুঝে গেছি। আমার মনে যখন কোনো দুঃখ আসে তখন ঢেকুর উঠে, আর ঢেকুর যখন উঠে নেই তার মানে আমার মনে কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। কাজলের বাবা কি ধরনের লোক তা তো তুই জানিস না। ওর বাবা যদি এই ঘটনা জানতে পারে তোর কি হবে জানিস? কাজলের বাবা আমার কিছুই করতে পারবে না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। আমি রানীকেই বিয়ে করব, আর রানীকে বিয়ে করতে না পারলে তোমার বোধহয় ছেলের বউ দেখার নসিব হবে না। তুই এখানে এলি কেন? তোকে প্রিন্সের বাড়িতে পাঠালাম ওখানে থাকার জন্য, আর তুই ফিরে এলি। তোর সুখের কথা ভেবে আমি সেদিন প্রিন্সের মায়ের কথা মতো ও বাড়ির সামান্য একটা চাকরের কাছে ক্ষমা চেয়েছি। তুই জানিস কত কষ্ট করে রানীর দুলাভাইকে দিয়ে কতগুলো নকল পুলিশ পাঠিয়েছিলাম রানীকে তুলে আনার জন্য। কেন কেন এসব নাটক? একমাত্র তোর মঙ্গলের জন্য, প্রিন্সের প্রতি তোর ভালোবাসার জন্য। শুনে যাও কাজল, আমি যা চাইবো তাই হবে। স্যার এখন কি করব? শোনো কবরা, আমি তোমাকে যেভাবে বলবো সেইভাবে কাজ করবে। এতে যদি কোনো বাধা আসে প্রয়োজনে 10টা খুন করতে হলেও করবে, বাকিটা আমি সামলাবো। তবু ওই মহল আমার মেয়ের জন্য চাই। এই রানী কোথায় রে? অনেকক্ষণ যাবত দেখছি না। আহা, কাঁদছো কেন? কি হয়েছে? দুলা ভাইয়ের কথা মনে উঠলে আমার ভয় হয়। সে আবার আসবে, আমাকে বিয়ে করার জন্য বরযাত্রী নিয়ে আসবে। আহা, খামাখা এসব ফালতু ব্যাপার নিয়ে মাথা গরম করো না। যে মার খেয়েছে আর কোনোদিন এদিকে আসবে না। তুমি দুলা ভাইকে চেনো না, সে সাংঘাতিক ভয়ঙ্কর লোক। সে ঠিকই আমাকে তুলে নিয়ে যাবে। রাজা যতদিন জীবিত আছে কেউ তোমাকে একটা ফুলের টুকাও দিতে পারবে না। সেজন্যই বলছি, এসব ঝামেলা থেকে দূরে থাকার জন্য আমাদের বিয়ে করা উচিত। রানী, তোমাকে আগেও বলেছি এখনো বলছি, প্রিন্স বিয়ে করার পরে আমি তোমাকে বিয়ে করে ঘরে তুলব। হ্যাঁ, তোমার মুখে শুধু একটাই কথা, প্রিন্স প্রিন্স প্রিন্স। প্রিন্স সারা জীবন বিয়ে করবে না, তাই বলে তুমিও বিয়ে করবে না? তোমার কথা রানী, আমি শুনতে চাই না। পাগলামি করো না। ওহ, আমার আমার কথা শোনো। এসব কি শুরু করলে? তুমি ছাড়ো। কথা শোনো তো। ছাড় বলছি। পাগলামি করো না। উহ, সাহেব, ধ্যাৎ, মনে ছাড়ো হয় বলছি। রাজা রানীকে আমি কোনো বিয়ে কথা করার শুনবো জন্য না। চাপ দিচ্ছে। ছাড়ো। ধ্যাৎ, ধ্যাৎ, ছাড়ো। সাহেব, আরো কথা আছে। কি কথা? রাজা আপনার লবণ খেয়ে আপনার সাথে নেমোখারামি করছে। কিভাবে? সব বললে আমার অসুবিধা হবে সাহেব। কোনো অসুবিধা নেই, তুমি বলতে পারো। রাজা আম্মাজানকে বোঝাচ্ছে আপনি এই ধন সম্পত্তি টাকা পয়সা সবকিছু ওই যাত্রার মেয়ে রানীর পেছনে খরচ করছেন। রাজা আম্মাজানের কাছে ভালো সেজে এই সম্পত্তির অর্ধেক নিজের নামে লিখিয়ে নিয়েছে। কিছুতেই ঘোড়া বশ মানছে না, কি করব সাহেব? পেটাতে থাক, বস মানবেই।
ঘোড়ার পিঠে চাবুক মারার অধিকার তোকে কে দিয়েছে? বল, কে দিয়েছে? বল! রাজা, রাজা, ওকে ছেড়ে দাও। ঘোড়ার পিঠে চাবুক মারার হুকুম আমি দিয়েছি। সাহেব, আপনি? তুমি আমাকে সাহেব বলে ডাকবে না, আর আজ থেকে ওই ঘোড়া গাড়িতেও হাত দেবে না। দাঁড়াও, আর এক কদম না বাড়িয়ে চলে যাও বাড়ি থেকে। চলে যাও আমার চোখের সামনে থেকে। যে অন্যায় তুমি করেছো তার শাস্তি না দিয়ে তোমাকে বাড়ি থেকে চিরদিনের জন্য বিদায় করে দিলাম। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমি কি অন্যায় করেছি খুলে বলুন। ও, এমনিতে যাবে না? এই, মেরে বের করে দে। চলো যাই। গাড়ি আসছে অথচ রাজা নেই। চলো। ফকিরা, এবারে সবাই তো আমাকে আদর করত, সাহেব তো আমাকে আদর করত, সাহেব তো আমাকে আদর করত। আজ আজ কেন এরকম হলো? সাহেব, আপনি আমাকে পর করে দিলেন, আপনি আমাকে পর করে দিলেন। এবারে সবাই আমাকে পর করে দিল। ব্যাপার? কি হয়েছে? রাজা কোথায়? রাজা, আমাজান, আমাজান, কিং সাহেব রাজাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন। কেন তুই রাজাকে মারলি? কেন? কেন? বল, বল, জবাব দে। বল, কেন মারলি? কেন? 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 মা, রাজাকে কেন আমি বের করে দিয়েছি তোমাকে সব খুলে বলছি। না, তুই আমাকে মা বলে ডাকবি না। রাজাকে বের করে দিয়েছিস, তোর সাথে আমার কোনো কথা নেই। রাজা, রাজা, রাজা! নিজের সন্তানের চেয়ে রাজা কি তোমার কাছে বড় হয়ে গেল? হ্যাঁ, তোর চেয়ে রাজাই আমার কাছে বড়। রাজা কি কাজ করেছে সেটা শুনলে এত কথা বলতে না মা। আমি রানীকে ভালোবাসি,
অথচ রাজা তাকে জোর করে ভালোবাসতে চায়। এটা কি তোর অন্যায় নয়? তুই একটা অপদার্থ। রানী তোকে নয়, রাজাকে ভালোবাসে। আমি নিজের চোখে দেখেছি। মা যা বলল তা কি সত্যি? ঠিক আছে, মানলাম রানী রাজাকে ভালোবাসে, কিন্তু রাজা তোমার কাছে ভালো মানুষ সেজে সমস্ত সম্পত্তির অর্ধেক নিজের নামে লিখে নিয়েছে। সেটা কি অন্যায় নয়, বেঈমানি নয়? চুপ কর প্রিন্স, মুখ বন্ধ রাখ। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। শোন, রাজা কোনো বেঈমানি করেনি, বেঈমানি করেছি আমরা, আজও করে যাচ্ছি। ওর সম্পত্তি দিয়েই আমাদের আজকের এই প্রতিষ্ঠা, এত নাম ডাক যশ। তুই রাজাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। আরে ওরা যদি আশ্রয় না দিত তাহলে এই বাড়িতে আমাদের কোনো স্থান হতো না। এই বাড়ির একমাত্র মালিক রাজা। এসব কি বলছো মা? এসব কি সত্যি? হ্যাঁ সত্যি, দিনের আলোর মতো সত্যি। আজ থেকে 25 বছর আগে রাজার বাবা, আমার ভাই সুলতান আহমেদ চৌধুরী ছিলেন এই এলাকার জমিদার। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন তিনি, অথচ চলাফেরা করতেন সাধারণ মানুষের মতো। কোনো অহংকার ছিল না তার মনে। তাই তো ভালোবেসেছিলেন গরিব ঘরের মেয়ে ময়ূরীকে। মিস্টার চৌধুরী, আপনি পুত্র সন্তানের পিতা হয়েছেন। ময়ূরী কেমন আছে? সরি মিস্টার চৌধুরী, অনেক চেষ্টা করেও আপনার স্ত্রীকে বাঁচাতে পারেনি। আসগর, তোমাকে খুব অস্থির মনে হচ্ছে। কি ঘটনা ঘটিয়েছ? ঘটায়নি, তবে ঘটাবো ভাবছি। তোমাদের সঙ্গে আমার তফাৎ এই, তোমরা ভাবতে ভাবতেই সময় কাটিয়ে দাও, আর আমি ঘটনা ঘটিয়ে বসে থাকি। আমি কি আজীবন আপনার সৎ ভাই সুলতানের কর্মচারী হয়ে থাকবো? উনি নানান জায়গায় দান খয়রাত করে বেড়াবে আর আমি তার হিসাব রাখবো। আমি আপনাদের বোনের স্বামী, সম্পত্তির কিছু অংশ আমার নামে লিখে দিলে ক্ষতি কি? এতক্ষণে বুঝলাম তোমার অস্থির হবার কারণ। আসগর, সুলতানের পরবর্তী প্রোগ্রাম কি? আগামী শুক্রবার 50 জন বিয়ে করবে এবং যৌতুক হিসাবে সুলতান তাদের প্রত্যেককে 5 বিঘা করে জমির দলিল দান করবে। দলিলগুলো তো কি দস্তখত নেওয়া হয়েছে? না, আর সকালে নেব। কাল নয়, আজই নেবে। বুঝলাম না। প্রত্যেক
প্রত্যেকটি আসল দলিলের সাথে একটি করে সাদা কাগজ দেবে, যাতে করে আসল দলিলে সই করতে গিয়ে সাদা কাগজেও সই করে দেয়। সুলতানকে দিয়ে কাজটি করাবে এবাদত করে নামা সময়। কি বুঝতে পেরেছো? সাবধানে দেখে শুনে কাজ করবে। দেখছো না জমিদার সাহেব নামাজ পড়ছেন? দলিলগুলো রেডি করে এনেছি, আপনার দস্তখত লাগবে। 50 জনের জন্য 50টা দলিল। দেওয়ান, উনি বিয়ের আয়োজনে ব্যস্ত আছেন। প্রিন্সকে ঘুম পাড়াও। কেন ওদের উপর অত্যাচার করছেন? ওদের ভেতরে আসতে দিন, ওরা কি বলতে চায় শুনুন। না, আমি যা বলছি তাই হবে। তোমরা থামো। তোমাদের কি হয়েছে? হুজুর, আপনি একজন ধার্মিক লোক, আপনি কোটিপতি, আপনার কাছে চাইতে হয় না, এমনিতেই দেন। কিন্তু একজন আপনার ক্ষতি করছে, আপনার সর্বনাশ করছে, সেটা জানাবার জন্য আমরা এখানে এসেছি। আমাদের ঢুকতে দিচ্ছে না, সিপাহীরা আমাদের মারধর করছে। হুজুর, আপনি মেয়েদের বিয়ে দিয়ে উপকার করেছেন, 5 বিঘা করে জমি দিয়েছেন, কিন্তু সেই জমির দলিলগুলো নকল। কি বলছো তোমরা? হুজুর, আসল দলিলগুলো আমাদের নামে নেই। কার নামে সেই দলিল? আপনার বোনের স্বামী হাজগর আলীর নামে। তোমাদের সব কথা শুনলাম, এই জুলুম আর সহ্য করতে পারবো না। আসগর, ভেতরে এসো। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? ভাইজান আপনাকে ডাকছেন, যান। দেওয়ান,
আজগর, তোমাকে আপন মনে করে এখানে এনে রেখেছি। তুমি আমার একমাত্র বোনের স্বামী। বলো, তোমার কি উচিত হয়েছে যৌতুকের দলিলগুলো আত্মসাৎ করা? তোমার কি উচিত হয়েছে ওইসব গরিব দুঃখীদের ধোঁকা দেওয়া? আমি যখন যাকে যা দান করেছি তা কখনো ফেরত নেইনি। আজগর, গরিবদের হক, ওই দলিলগুলো গরিবদের মধ্যে ফেরত দিয়ে দিও। আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তোমাদের নামে লিখে দিলাম। এগুলো সব তোমার নামে আর তোমার সন্তানের নামে লিখে দিয়েছি। এখন থেকে সমস্ত সম্পত্তির মালিক তোমরা। তুমি আমার সাথে যে বেইমানি করেছো আমি তা মাফ করে দিয়েছি। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। আমি যাই। ভাইজান, আপনি কোথায় যাবেন? কেন যাবেন? দুনিয়াটা বড় বেইমান। এই বেইমানের দুনিয়া ছেড়ে যেখানে শান্তি পাই সেখানেই যাব। ভাইজান, আপনি চলে যাবেন না, আপনি যাবেন না। আমার জবান এক, আমাকে অনুরোধ করবে না। ভাইজান, আপনি তো সবকিছু দিয়ে দিলেন। আমি একটা জিনিস চাইবো, দেবেন? দেবার মতো কি আছে? আপনার সন্তান। আপনার সন্তান আমাকে দিন ভাইজান। ও যা পাপ করেছে, অন্যায় করেছে, যা ভুল করেছে, আর প্রায়শ্চিত্ত সুযোগ আমাকে দিন। বেশ, না। আমার একটা আদেশ তোমাকে পালন করতে হবে। এই বাচ্চাকে লালন পালন করবে অতি সাধারণভাবে। অর্থ সম্পদের মায়া জাল থেকে ওকে দূরে রাখবে। অর্থ সম্পদ কি জিনিস ও যেন বুঝতে না পারে। আমি ওকে দেখতে আসব, কিন্তু আমার পরিচয় ওর কাছে গোপন রাখবে, সবার কাছে গোপন রাখবে। তোমার প্রতি এটাই আমার আদেশ। এই সংসার ধর্ম ছেড়ে আমি চলে যাচ্ছি অনেক দূরে। মানুষের মনে হিংসা, বিদ্বেষ, বেইমানি যতদিন থাকবে ততদিন এই সংসারে আর ফিরে আসবো না। ভাইজানের সাথে ওয়াদা করেছি তার বাচ্চাকে সাধারণ মানুষের মতো লালন পালন করব, ওকে কোনো কিছু বুঝতে দেব না। এই জন্য সে কাজের লোকের মতো এই বাড়িতে কাজ করে যাচ্ছিল, লোকজন যেন বুঝতে না পারে। তাই রাজার পরিচয় সবার কাছে গোপন রেখেছি। এটাই ছিল ভাইজানের সাথে আমার একমাত্র ওয়াদা। মা,
তোমার ভাইজান এখন কোথায়? কিছুদিন আগে এ বাড়িতে একজন দরবেশ এসেছিল, দেখেছিলে? হ্যাঁ, উনি তো আমাদের এলাকাতে থাকেন, কিছুদিন আগেও দেখেছি। ওই দরবেশই হলেন আমার ভাইজান, তোমার মামা, রাজার বাবা। অনেকবার চেষ্টা করেছি আনার জন্যে, কিন্তু আসে না। মা, আমি গিয়ে নিয়ে আসি। আরে যা, নিয়ে আয়। এই নাটক শেষ হওয়া দরকার, এই নাটক শেষ হওয়া দরকার। না, সে আমার সাথে বেইমানি করেছে। বাচ্চা মরে গেছে বলে সে আমাকে ধোকা দিয়েছে, অথচ সেই বাচ্চাই রাজা। আমি কাউকে ছাড়বো না। চল, প্রিন্সকে শেষ করে ফেলি। জমিদারের ছেলে প্রিন্সকে আপনি শেষ করবেন? কে জমিদার? তুই একটা গাধা। আরে, সুপ্রিম কোর্টের সব কেস আমার জানা আছে। মার্ডার করলে কি হয় তাও আমি জানি। প্রিন্সকে মেরে ফেল, রাজাকে ফাঁসিয়ে দে, তখন বোনকে সরিয়ে ওই মহলের মালিক হওয়া সহজ হবে। নাফ নদীতে ফেলে দে, একটা হাঙ্গর অন্তত পেট ভরে খেতে পারবে। বেরিয়ে এসো, জলদি বেরিয়ে এসো সবাই। আরে কি ব্যাপার? এই দেখো, আরে রাজা প্রিন্স সাহেবকে খুন করেছে। বেরিয়ে এসো সবাই। কি রাজা তো ভালো ছেলে। আরে হ্যাঁ, যাত্রার মেয়ে রানীকে বিয়ে করতে চেয়েছিল বলে প্রিন্স সাহেব রাজাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তাই রাজা প্রিন্স সাহেবকে খুন করেছে। রাজা বেরিয়ে এসো, রাজা প্রিন্স সাহেবকে খুন করেছে। প্রিন্স সাহেবের চাদর আর জুতো নাগ নদীর তীরে পাওয়া গেছে, দেখো। বল, এসব কার কার সাজে? বল। প্রতিশোধ নেওয়ার জন্য তুই প্রিন্স সাহেবকে খুন করেছিস। মিথ্যে কথা বল, শয়তানের বাচ্চা। তুই প্রিন্সকে কি করেছিস বল। রানী, রানী, রাজার সাথে বাঘার মারপিট হচ্ছে। রাজা নাকি প্রিন্সকে হত্যা করেছে। আমাজান, আমাজান, রাজা নাকি প্রিন্স সাহেবকে খুন করেছেন, এখন তোমার সাথে মারামারি করছে। তুই আমার সাহেবকে কি করেছিস? বলবি না? বলবি না? বলবি না? বলবি না শয়তানের বাচ্চা? ওঠ, ওঠ শালা। বলবি না? বলবি না? আমাকে আর মেরো না, আমাকে মেরো না। তালুকদার সাহেব প্রিন্সকে মেরে ওই নাফ নদীতে ফেলে দিয়েছে। তুই এটা কি বললি? অবশ্য রাজা যে মারটা মারলো তাতে কারো নাম না বলে উপায় নেই। হ্যাঁ স্যার, আমি মায়ের ঠেলাই বলেছি, ওই রাজাই প্রিন্সকে খুন করেছে। এই, তোমরা তাকে দেখছো কি? রাজাই প্রিন্সকে মেরেছে। তোমরা সবাই রাজাকে মারো। রাজা, আমার মন বলছে আমার সন্তানকে ওই খুন করেছে। আসল কালপিট সে। ধর রাজা, ওকে ধর। শুয়োরের বাচ্চা!
তুমি মাফ করে দাও প্রিন্স। তোমার উপর প্রতিশোধ নিতে তোমাকে মেরে নাফ নদীতে ফেলে দিয়েছিলাম। আমাকে তুমি মাফ করে দাও বাবা। আমরা সবাই মিলে রাজার সাথে অন্যায় করেছি, বেঈমানি করেছি। আমাদের সবাইকে রাজার কাছে মাপ চাইতে হবে। সাহেব, রাজা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, আঘাত করেছি। তুমি আমাকে মাফ করে দাও রাজা। এসব আপনি কি বলছেন? আপনার মুখে এসব মানে না। রানী, এদিকে এসো। সাহেব, আপনাকে বাঁচালো কে? তোমার বাবা। তোমার বাবাই আমাকে নদী থেকে তুলে বাঁচিয়েছে। সাহেব, কে আমার বাবা সাহেব? তোমার বাবা জমিদার সুলতান আহমেদ চৌধুরী। বাবাকে কোনোদিন দেখিনি। যখন দেখা পেলাম তখন চিনতে পারিনি, একটু দোয়াও নিতে পারলাম না। চিন্তা করিস না, তোর বাবার দোয়া সব সময় তোর সাথে আছে। বাবা, আজ থেকে তুমি আমার সাহেব আর আমি তোমার। না সাহেব, এ হয় না। আপনি আগে যেমন আমার সাহেব ছিলেন, এখনো ঠিক তেমনি আছেন, তেমনি আছেন। চলুন। চলো।